আমরা পশ্চিমের হাওয়া বদলের জন্য চলে এলাম একটি নূতন জায়গায়। কোথায় বলুন তো? বাড়ি, পুরনো বাড়ি, ভাঙাচোরা বাড়ি, এরকম একটা ল্যান্ডস্কেপ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা কিন্তু আমাদের শিমুলতলা। বসে আছি শিমুলতলা রাজবাড়ির সামনে। শিমুলতলার প্রতিটি খুঁটিনাটি, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবার খাবেন, কিভাবে সাইট সিইং করবেন, সমস্ত কিছু জানতে চাইলে চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ জানাচ্ছি আপনার। শিমুলতলা যাওয়ার জন্য আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। হাওড়া থেকে শিমুলতলা যাওয়ার একটি সরাসরি ট্রেন রয়েছে, হাওড়া মোকামা এক্সপ্রেস। রাত্রেবেলা ট্রেনটা ছাড়ে। ভোর হতেই ট্রেনের জানলা খুললে গ্রামীণ ঝাড়খণ্ড বিহারের দৃশ্য আপনাকে মোহিত করতে বাধ্য। একদম ভোর ভোর ট্রেন পৌঁছে গেল শিমুলতলা স্টেশন। আপনি যদি হাওয়া বদলের জন্য বা এমন একটি জায়গা যেখানে কিন্তু একাধিক সিনেমার শুটিং হয়েছে, ভালোবাসা ভালোবাসা, দাদার কীর্তি, এছাড়াও একদম হালফিলের যদি সিনেমার কথা বলেন, দুর্গেশগড়ের গুপ্তধন রহস্য, এই শিমুলতলাতেই কিন্তু শুটিং হয়েছে। এখানের ল্যান্ডস্কেপ, পুরনো দিনের বাড়ি, পুরনো দিনের দুর্গ বা যে কোনো জমিদার বাড়ি দেখতে যেরকম হয় তা কিন্তু ভরে রয়েছে এই শিমুলতলাতে। তাই ফ্রেশ অক্সিজেনের আশায় এবং কয়েকটা দিন ল্যাদ খেতে বাঙালির কিন্তু সেরা ডেস্টিনেশন হতে চলেছে শিমুলতলা। আমরা রয়েছি শিমুলতলা স্টেশনের একেবারেই পাশে একটি বাঙালি বাড়ি। কেয়ারটেকার রয়েছে, কেয়ারটেকারের সঙ্গে কথা বলে খুব সামান্য রেটে, মাত্র 500 টাকা পার নাইট রেটে কন্ট্রাক্ট করে রয়েছি। এই হচ্ছে সেই সরকার লজ। এটা তার মূল বিল্ডিং। তার চারিপাশে দেখতে পাচ্ছেন প্রাচীর দিয়ে ঘেরা, একদম গাছগাছালির মধ্যে পরিবেশ। আর ওই দিকের বিল্ডিংগুলো ভাড়া দেওয়া হয়। রান্নাবান্না করে থাকা খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে, তবে ঘরগুলো সেই অর্থে আধুনিক সুযোগ সুবিধা সেই অর্থে নেই। ঝাঁ চকচকে ঘর নয়, গিজার নেই। এই যে দেখুন, এই ঘরগুলোর চারিপাশে এই রকম গাছগাছালি, বনের জঙ্গলের মধ্যে একটি পরিবেশ রয়েছে, গাছ ছমছম করা ভাব। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলোর মধ্যে প্রবেশ করছি। এই বাড়িগুলো আপনি ভাড়ায় নিতে পারেন। 2 বা 3টে করে রুম রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটি রুম, তার পাশে আরেকটি রুম। প্রতিটি রুম এইরকম একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট টাইপের, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আধুনিক সজ্জা সুসজ্জিত নয়। ঢুকেই একটা এরকম স্পেস পাবেন। তারপর এরকম একটা রুম, যে রুমটা আমরা অলরেডি ব্যবহার করছি। ফ্যান রয়েছে। এইখানে গেলে আপনি সুইচ বোর্ড পাবেন। আর সামনেই এইরকম একটা ব্যালকনি টাইপের রয়েছে, যেখানে আপনি বসে সময় কাটাতে পারেন। ব্যালকনি থেকে বাইরের পরিবেশটা বিকেলের দিকে দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। হোটেল, রিসর্ট এসব না যদি ভেবে নিজের মতো করে নিরিবিলিতে কাটাতে চান, তো এটা একদম পারফেক্ট। এরকম আরও একাধিক কুঠি রয়েছে। আপনি নিজে বিভিন্ন কুঠিগুলো ভিজিট করে কেয়ারটেকারের সঙ্গে কথা বলে বন্দোবস্ত করতেই পারেন। হেঁটে চলেছি শিমুলতলার লাট্টু পাহাড়ের উদ্দেশ্যে। এই যে রাস্তাটা দেখালাম, এই রাস্তা দিয়ে আপনি লাট্টু পাহাড় টোটো করে যেতে পারেন, অটো করেও যেতে পারেন। তো আমরা টোটো অটোকে বাদ দিয়ে হেঁটে চলাকেই প্রেফার করেছি। বেশিটা নয়, 1.5 কিলোমিটার, 15-20 মিনিট ওয়াকিং ডিস্টেন্স লাট্টু পাহাড়। লাট্টু পাহাড়ের সানসেটের জন্য কিন্তু খুবই বিখ্যাত। বাঙালির হাওয়া বদলের শিমুলতলা, সেই শিমুলতলায় যেখানে আগেকার দিনে প্রচুর বাঙালি বাবুরা ওয়েদার চেঞ্জের জন্য আসতেন, হাওয়া বদলের জন্য আসতেন। প্রচুর বাঙালি বাড়ি কিন্তু এখানে দেখতে পাওয়া যায়, যেগুলোর মালিক আর হয়তো এখন নেই, কেয়ারটেকার দিয়ে তারা রক্ষণাবেক্ষণ চলছে। ঠিক তেমনই একটি বাড়ির সামনে আমরা। এই ধরনের সব বিভিন্ন ডিজাইনের পুরনো জমিদার বাড়ির মতো বাড়িগুলো আপনারা শিমুলতলায় দেখতে পাবেন। বাড়িটির ঠিক উল্টো দিকেই আমরা এখন হেঁটে যাচ্ছি কি আছে দেখার জন্য। আর একটি গেট রয়েছে। এইরকম বহু প্রাচীর দেওয়া গেট দেখতে পাবেন এবং তার ভেতরে এই জমিদার বাড়ির মতো ডিজাইনের বাড়িগুলো পেয়ে যাবেন। এটা মুকুন্দ অঙ্গন শিমুলতলা। খুব সুন্দর বাগান বিলাস ফুটে রয়েছে এবং তার ঠিক সামনে এন্ট্রান্সটার যেখানে, সেই এন্ট্রান্সে আপনারা পেয়ে যাবেন একটা কাঞ্চন গাছ। চলুন সামনে গিয়ে দেখাই লাল রঙের কেমন কাঞ্চন ফুল ফুটেছে। এই যে দেখুন কাঞ্চন গাছটি। সচরাচর সাদা কাঞ্চন আমরা দেখেই থাকি,
তবে এই কাঞ্চন গাছটি লাল রঙের, খুব সুন্দর ফুল ফুটে রয়েছে। कितना रूम है इसमें? चार रूम है। और मुझे एक रूम लगेगा तो भाड़ा मिल सकता है 800 रुपये पर नाइट। আপনি যদি মুকুন্দ কাননে থাকতে চান, এখানে 4টে রুম আছে, পার রুম 800 টাকা করে। আর গোটাটার জন্য কি আলাদা কত? 2500 টাকা। ফোন নাম্বারটা একটু বলে দিন। সামনে আরেকটি পরিত্যক্ত ভাঙা বাড়ি দেখতে পেয়েছি। টোটো অটো করে না আসার মূল মজা কিন্তু এটাই, টোটো অটো আপনাকে সোজা লাট্টু পাহাড়ে নিয়ে চলে যাবে। এইগুলো দেখার জন্য, এক্সপ্লোর করার জন্য আমাদের হেঁটে হেঁটে যাওয়া। শিমুলতলা সত্যি যে বিশেষত্ব, শিমুলতলা কিন্তু স্পট দেখার জন্য নয়, শিমুলতলা অনুভব করার জন্য। শিমুলতলা আপনার ল্যাব খাওয়ার জায়গা। বাঙালি পশ্চিম অঞ্চলে আগে আসতেন যারা হাওয়া বদলের জন্য, স্বাস্থ্যকর পরিবেশের জন্য, সেটা তো আছেই, কিন্তু তার সঙ্গে এরকম একটা পরিবেশে নিজেকে ল্যাদ খাওয়ার জন্য উপযুক্ত যদি স্পট, উপযুক্ত যদি ডেস্টিনেশন বলতে হয়, তা কিন্তু শিমুলতলা। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম, ওই দূরে দেখা যায় লাট্টু পাহাড়। তা এখনও যেতে 10-15 মিনিট লাগবে, উপরটায় উঠতে হবে, স্টেপ করা আছে দেখতে পাচ্ছি। লাট্টু পাহাড়ের রাস্তায় যেতে যেতে আরও একটি বাড়ি দেখতে পেলাম। একটি নয়, অনেকগুলি দেখতে পাচ্ছি, সবগুলো আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না, কেননা সূর্য ওদিকে অস্ত চলে যাচ্ছে। আমরা সূর্য অস্ত যাওয়ার আগে সানসেটটা দেখার জন্য ওই পাহাড়টার ওপরে উঠতে চাই। এই যে দেখুন বাড়িটা, আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে গিয়ে ওখান দিয়ে উঠতে হবে। লাট্টুর মতো ঘুরে ঘুরে উঠতে হয় বলেই পাহাড়টার নাম লাট্টু পাহাড়, যেটা স্থানীয়রা আমাদের জানালো। আপনারা যদি জেনে থাকেন যে কেন এর নাম লাট্টু পাহাড়, কমেন্ট করে জানান। চারিদিকে ধুধু প্রান্তর, খেজুর গাছ রয়েছে। এখানে কিন্তু শিমুল গাছ এখনও পর্যন্ত দেখতে পেলাম না। শিমুলতলার নাম ঠিকই, কিন্তু শিমুল গাছের দেখা এখনও পাইনি। পলাশ গাছ আছে, পলাশ ফুল কিছু ফুটেছে, এখনও পুরোপুরিভাবে পলাশ ফোটেনি। যারা আরও 10-15 দিন পরে আসবেন, অর্থাৎ মার্চের এন্ডের দিকে, তখন কিন্তু আপনারা হয়তো এখানে পলাশটা দেখতে পাবেন। আমাদের পুরুলিয়ার পলাশ তখন ঝরে গেলেও এই লাট্টু পাহাড় শিমুলতলার পলাশ কিন্তু থাকবে। তো উঠতে উঠতে যেটা আমাদের ওই দিকটায় চোখে পড়লো, যেটা দেখার জন্যই আসা, ওই যে দূরে দেখা যাচ্ছে শিমুলতলা রাজবাড়ি, ওখানেও যাব আমরা। লাট্টু পাহাড়ে উঠছি, দেখতে পাচ্ছেন এরকম কিন্তু স্টেপ করে দেওয়া আছে, সময় নিয়ে উঠতে হবে। লাট্টু পাহাড়ের ওপর থেকে দেখতে পাবেন এই পুকুরটি। অনেকের কথায় দাদার কীর্তি সেই সিনটি যেখানে তাপস পালকে জলে ডোবাচ্ছে অনুপ কুমার, সেটা এই পুকুরেই শুটিং হয়েছিল। মনে হবে কোনো ক্যানভাসের ছবি আঁকা রয়েছে। ওপর থেকে পুরোটা দেখলে আপনি মোহিত হতে বাধ্য। এই ল্যান্ডস্কেপটার জন্যই কিন্তু লাট্টু পাহাড়ের উপরে এতটা উঠে আসে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই সানসেট, ওই দিকটায় সানসেট হচ্ছে, ওইটা দেখার জন্যই আসে। ওয়েদার হেজি, সেই জন্য হয়তো আমরা একদম এন্ড সানসেটটা হয়তো দেখতে পাবো না। তবে হ্যাঁ, এখানের যে আসার যে অনুভূতি, সেটা কিন্তু অনবদ্য, এটা না বলে বোঝাতে পারছি না আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন লাট্টু পাহাড়ের একদম চূড়ায় এই মন্দিরটি রয়েছে। ওই যে নিচে গাড়িটি দেখতে পাচ্ছেন, ওখানে অবধি আপনাকে টোটো বা অটো পৌঁছে দেবে, তারপরে আপনাকে নিজেকেই উঠে আসতে হবে। সামনের দিকটায় শিমুলতলা রাজবাড়ি রয়েছে বলে এতক্ষণ আপনাদের দেখালাম। মন্দিরের পেছন দিকটা এলেও সেখান থেকেও কিন্তু নিচের ভিউটা অসাধারণ, দেখুন একবার। সূর্য আস্তে 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 কিন্তু সূর্য ডুবে যাচ্ছে। পাহাড়ের রাশি, পর্বতমালা বলতে পারে, তার মাঝখানে কিন্তু আস্তে 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 সূর্যটা লাল থালার মতো হয়ে ডুবে যাচ্ছে। লাট্টু পাহাড়ে কিন্তু এটাই বিশেষত্ব। তাই লাট্টু পাহাড়ে এলে এই সূর্যাস্ত কিন্তু একেবারেই মিস করবেন। আমরাও লাট্টু পাহাড় থেকে আমরা আবার ফিরে এলাম শিমুলতলা বাজারে সন্ধেবেলায়। শিমুলতলার বিখ্যাত কিন্তু এই ছানার মুরগি দেখতে পাচ্ছেন। এইখানে ছানার মুরগি রাখা রয়েছে, এখানে 400 টাকা করে কিলো, 400 টাকা কিলো।
আর 10 টাকা পিস। শিমুলতলায় এলে সবাই এই ছানার মুরগি কিন্তু টেস্ট করে, আমরাও তার ব্যতিক্রম নই। টেস্ট করে বলবো কেমন খেতে। তো বিগত দিনে অনেক খাবার আপনাদের টেস্ট করে জানিয়েছি, তো দেখি ছানার মুরগি কেমন খেতে। ছানার মুরগিটা অ্যাকচুয়ালি এটা খুব ছানার একটা শক্ত, খুব শক্ত না হলেও এটা বিস্কিট টাইপের, এবং সেটাকে একটা রসে, মিষ্টি রসে ডোবানো হয়। খারাপ নয়, টেস্ট আছে, সুন্দর খেতে, এটা বলা যেতে পারে। গুড মর্নিং। পরের দিন সকালে আমরা চলে এলাম আবারও শিমুলতলা বাজারে ব্রেকফাস্ট সারতে। এই শিমুলতলার স্পেশালিটি হচ্ছে এখানকার ছানার মুরগি, যেটা সন্ধ্যাবেলা দেখিয়েছিলাম, আর কচুরি। তো সেই কচুরি খাওয়ার জন্য গুপ্তা সুইটসের সামনে চলে এসেছি। এই দেখুন, খুব গরম, একদম সঙ্গে সঙ্গে ভেজে দিল। দারুণ। এবার আমরা রওনা দেবো শিমুলতলার নেক্সট স্পটের জন্য। তার জন্য টোটো বা অটো কিছু বুক করতে হয়। তো আমরা যাব, ওই সাইডটাতে টোটো বা অটো স্ট্যান্ড রয়েছে। তো আপনারা চাইলে যেখানে স্টে করছেন ওখানকার কেয়ারটেকারকে বললেই টোটো বা অটো আপনাদের যে ঘরটায় থাকবেন তার সামনেই চলে যাবে। তো আমরা সেই উপায় অবলম্বন না করে নিজেরাই যাচ্ছি, টোটো স্ট্যান্ডে কথা বলবো, আপনাদের দেখাবো, তারপরে রওনা দেব। আমরা সাইড সিনের জন্য একটা অটো রিজার্ভ করলাম। টোটো অটো খুবই পাওয়া যায়, 400, 450, 500, 600 এরকম রেট করবে। বার্গেনিং করে আপনাকে ঠিক করতে হবে। তো আমরা বসে পড়েছি, এখন যাচ্ছি রাজবাড়ি, হারারা ফলস, এইসব কিছু দেখার জন্য। তো চলুন। শিমুলতলার মূল আকর্ষণ সেটি কিন্তু এই দেখতে পাচ্ছেন স্থাপত্য, যা শিমুলতলা রাজবাড়ি নামেই পরিচিত। তো এই রাজবাড়ি অ্যাকচুয়ালি দেশভাগের আগে এই বর্তমানে যে বাংলাদেশের ঝিনাইদহ রাজ পরিবারের কিন্তু এটি একটি হাওয়া বদলের স্থাপত্য বা রাজবাড়ি তৈরি করেছিল। তা দেশভাগের পর একদমই পড়ে পড়ে তা আজকে ভগ্ন প্রায় এই অবস্থা। এটি কিন্তু নলডাঙ্গা রাজবাড়ি নামেও পরিচিত। বর্তমানে এবং অতীতেও এই রাজবাড়িতে প্রচুর সিনেমার শুটিং হয়েছে। আপনারা দেখেছেন হয়তো দুর্গেশগড়ের গুপ্তধন রহস্যে এই সিনেমার শুটিং কিন্তু এই রাজবাড়িতেই হয়েছিল। টুরিস্ট এখানে আসে এই রাজবাড়ি দেখার জন্য, ছবি তোলার জন্য। সেই রাজবাড়ির অবস্থা কিন্তু সম্পূর্ণ ভগ্নপ্রায়। সামনে আর যাওয়া যাচ্ছে না, কেননা সামনে আর ছাদ অবশিষ্ট নেই। এই সিঁড়ি দিয়ে এই যে অংশটু, এতটুকুই উঠে আসা সম্ভব। বাড়িটি পুরোপুরি ভগ্নপ্রায়, যেখানে সেখানে যত্রতত্র চলে যাওয়া একদমই উচিত নয়। একের পর এক আমরা এইভাবে ভেতর দিয়ে কোনো রকমে ঘাট ঝুঁকিয়ে ভেতরে ঢুকছি। সেই একইভাবে দেওয়ালে লেখার কিন্তু চল একেবারেই আছে। নিচটা দেখুন অবস্থা, এখানে কিন্তু দেওয়াল যে ভেঙে পড়েছে তার কিন্তু একদম নিদর্শন কিন্তু বজায় রয়েছে, যে সব ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এবং দেওয়াল যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এখন যেটা দেখে সব থেকে আমি অবাক হচ্ছি যে এটা এত পুরনো দিনের একটি বাড়ি। সেই বাড়ির তখনকার দিনের যে কনস্ট্রাকশন এবং যে নকশা, তা কিন্তু সত্যিই কমেন্ডেবল। আজকে হয়তো এই ধ্বংসাবশেষ আষ্টে পৃষ্ঠে গাছ এবং জঙ্গলে জড়িয়ে পড়েছে। এই ধ্বংস আস্তে আস্তে আরও কিছু দিনের মধ্যে হয়তো আরও বিলীন হয়ে যাবে, এই বিল্ডিং হয়তো আর থাকবে না। তো আমরা যতটুকু দেখতে পেয়েছি তা ভাগ্যবান যে এটাও অন্তত আমরা দেখতে পেয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের দেখে কেমন লাগছে শিমুলতলা বা শিমুলতলার রাজবাড়ি আমাদেরকে কিন্তু জানাতে ভুলবেন না। আর হাওয়া বদলের জন্য যদি আসতে হয় একবার ঘুরে যান শিমুলতলা থেকে। এই সেই পুকুরটা যেটা আপনাদেরকে ওই রাজবাড়ি বা লাট্টু পাহাড় থেকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম দাদার কীর্তি শুটিং হয়েছিল। এখন সেই পুকুরের দিকেই আমরা হেঁটে যাচ্ছি। দেখুন তরুণ মতন
মজুমদারের বিখ্যাত সিনেমা দাদার কীর্তির শুটিং হয়েছিল এই শিমুলতলা এলাকায়। আপনাদেরকে পল ভিলা দেখিয়েছি, ওই বাড়িটাতে যে শুটিং হয়েছিল। এবং এই যে রাত্রেবেলায় যে সিনেমায় আমরা দৃশ্য দেখতে পাই, অনুপ কুমার তাপস পালকে রাত্রেবেলায় ভুল বুঝিয়ে স্নান করাচ্ছিলেন, তো সেটা কিন্তু এই পুকুরেই। সেই পুকুর এখনও বিদ্যমান এবং আমরা সেই পুকুরের সামনে দাঁড়িয়ে আছি। তরুণ মজুমদার জানি না এরকমই সিনেমা করে এবং এই লোকেশন কোথা থেকে খুঁজে পেলো, এত সুন্দর একটা ল্যান্ডস্কেপের মাঝে এরকম একটা পুকুর রাত্রেবেলায়। তাপস পাল কিন্তু এখানেই স্নান করেছিলেন। যাই হোক, আপাতত সেই বিখ্যাত সিনেমার সেই স্পটেই যেখানে শুটিং হয়েছিল আমরা দাঁড়িয়ে আছি। এবার আমরা এলাম রামকৃষ্ণ মঠ, লাট্টু পাহাড়ের ঠিক পেছন দিকেই। নর্মালি যা দেখে শুনে মনে হলো হেঁটে তো আসা যাবে না, তো রামকৃষ্ণ মঠ পেছনে দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মঠ, আর ঠিক ওইখানটায় রয়েছেন স্বামী বিবেকানন্দের একটা মূর্তি। চলুন দেখাই। এই যে দেখতে পাচ্ছেন স্বামীজির মূর্তি। তো কথিত আছে, কথিত নয় সত্য কথাই, স্বামীজি এখানে এসেছিলেন। অ্যাকচুয়ালি সেই যুগে যারা প্রথিতচষা বাঙালি, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, স্বামীজি সবাই এই শিমুলতলায় এসেছিলেন। তবে এই শিমুলতলায় এই রামকৃষ্ণ মঠে এসে স্বামীজির এই মূর্তি এবং রামকৃষ্ণ মঠের এই ভগ্নপ্রায় দশা দেখে মনটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আমাদের মতো মানুষের কিন্তু এই ধরনের জঙ্গল, এই প্রকৃতি সুন্দর লাগছে, কিন্তু রামকৃষ্ণ মঠ, আমার স্বামীজির মূর্তি, সেটা এই অবস্থায় পড়ে রইবে অযত্নে, একটু কষ্ট লাগছে। তো সামনে একটি মন্দির রয়েছে, মাতৃ মন্দির, তো ওখানে আসুন দেখাই। সে মন্দির ওপেন রয়েছে, মাতৃ মন্দির। যেই মাতৃ মন্দিরে এক পাশে স্বামীজি, এক পাশে মা সারদা দেবী এবং মাঝখানে রামকৃষ্ণ পরমহংসদেব রয়েছেন। যেটা বলেছিলাম, এই ভগ্নপ্রায় দশা দেখে মন ব্যথিত হয়ে ওঠে। চারিপাশের অবস্থাটা কিন্তু একেবারেই শোভনীয় নয়। যেখানে ভেতরে রামকৃষ্ণদেব, মা সারদা, স্বামীজি রয়েছেন, তার চারিপাশটা এতটা অশোভনীয়, কিন্তু মোটেই ভালো লাগছে না। তো আমরা শিমুলতলায় অটো করে নেক্সট ডেস্টিনেশন, যেটা ধারারা নদী বা ধারারা ফলস, যাই বলুন না কেন, সেখানে চলে এলাম। তার ঠিক ওপরে, নদীটা দেখানোর আগে দেখুন, এই যে দেখাচ্ছি মন্দির রয়েছে। যাই দেখুন না কেন, টোটাল ল্যান্ডস্কেপ কিন্তু আপনার মন ভরাবেই ভরাবে। এই যে গাছের তলায় একটা সুন্দর দেখতে পাচ্ছি, কিন্তু সেই একটাই কথা, নির্জনতা, নীরবতা, সেটা কিন্তু পুরো বিদ্যমান এই জায়গায়। দেখুন, লোকজনও নেই। আর ওই যে নিচে নদী। তো শিমুলতলা অ্যাকচুয়ালি ছোটনাগপুর মালভূমির এই সমস্ত অঞ্চলে এই শীতে বা বসন্তে জল পাওয়া যায় না, তো নদীতেও জল নেই। দেখুন, হালকা হালকা জলের ধারা বয়ে চলেছে, তাই হয়তো নাম ধারারা নদী। আর ওই যে একটা সিঁড়ি করা রয়েছে, ওই সিঁড়ি দিয়ে আমরা নিচে যাব, আপনাদের দেখাবো। বেশ কয়েকটা সিঁড়ি, নামতে তো কোনো অসুবিধা হবে না, ওঠার সময় হয়তো সমস্যা হলেও হতে পারে। তো আমরা নিচে যাচ্ছি। আর উপরে এই যে দেখতে পাচ্ছেন, যেখানে আপনাকে অটো বা টোটো ছেড়ে দেবে, এই যে মন্দির চত্বর, ধারারা দেবী মন্দির। সত্যি অসাধারণ দেখতে পাচ্ছেন। এই পাহাড়টা দেখুন, পুরোটা কিন্তু পাথর বা পাহাড় কেটে বানানো এই চত্বরটা। এবং এই যে পাথরগুলো পড়ে আছে যেরকমভাবে, সেটারও কিন্তু একটা সৌন্দর্য আমি মোটামুটি আমার চোখে ধরা পড়ছে। তো এই পাথরের ওপরেও আপনি বসে সময় কাটাতে পারেন। এখানে জল যা আছে সেটা দেখলাম পর্যাপ্ত নয়, স্নান করা হয়তো যাবে, তা আপাতত আমরা ওই পাশে গিয়ে দেখবো কতটা কি জল আছে। তবে শীতকালে বা বসন্তকালে আসুন ঠিক আছে, বর্ষাকালে কিন্তু এই নদী বক্ষে নেমে একেবারেই সময় কাটানো আদর্শ নয়। তার কারণ হচ্ছে কি, তার কারণ হড়কাবান। যা দেখে মনে হচ্ছে এখানকার স্ট্রাকচার, যে কোনো মুহূর্তে কিন্তু নদীর জল একদম জলে জলে ভরে যায়, আবার জল না থাকলে, বৃষ্টি না থাকলে শুকিয়ে যায়। তো এই মুহূর্তে এটি আদর্শ, কিন্তু অন্য সময় নয়। এখানে যে দিনের পর দিন জল বয়ে গিয়ে এই দেখতে পাচ্ছেন পাথরগুলোর কিন্তু যে টেক্সচার তৈরি করেছে, তা বোঝাই যাচ্ছে এই পথেই কিন্তু জল বয়ে গেছে এবং ক্ষয়ে ক্ষয়ে কিন্তু এরকম একটা টেক্সচার তৈরি করেছে। দেখতে পাচ্ছেন টেক্সচারগুলো, এগুলো পুরো একদম ক্ষয়ে গিয়ে বছরের পর বছর। তো এই হলো ধারারা নদী, যেটাকে এরা বলে ধারারা ফল। শিমুলতলা থেকে যদি আপনি এখানে আসতে চান, প্রায় 13 কিলোমিটার ডিস্টেন্স। টোটো বা অটো বুক করুন,
এবং চলে আসুন। উপরে ওই যে দেখতে পাচ্ছেন, একটু আগে নামার সময় দেখিয়েছিলাম সারদা দেবী মন্দির, সেখান থেকে সিঁড়ি দিয়ে নেমে নেমে আপনাকে নিচে আসতে হবে। গোটা শিমুলতলা জুড়েই কিন্তু দাদার কীর্তি সিনেমার শুটিং হয়েছিল। তো আপনাদেরকে দেখিয়েছিলাম পাল ভিলা আর সেই পুকুরটা। এবার যাচ্ছি আরও একটা বাড়ি, সিনহা হাউস, যেখানে দাদার কীর্তি সিনেমার শুটিং হয়েছিল। স্টেশন থেকে নেমেই আপনি বাঁ দিকে এলে এইরকম একটা বড় পুকুর পাবেন। এই পুকুরটার পাড়েই কিন্তু রয়েছে সিনহা হাউস, যেখানে দাদার কীর্তি সিনেমার শুটিং হয়েছিল। তো আমরা চলে এলাম সেই বাড়িটির সামনে। তো সিনহা হাউস নয়, আপনাদেরকে ভুল বলেছিলাম, এসপি সিং, লর্ড এসপি সিং হাউস। এই দেখুন দেখাচ্ছি। তবে এখানেই কিন্তু দাদার কীর্তির শুটিং যেমন পল ভিলাতে হয়েছিল, তেমন কিন্তু এই লর্ড এসপি সিনহা তার কিন্তু এই বাড়িতেও কিন্তু দাদার কীর্তির সিনেমা শুটিং হয়েছিল। তো চলে এসছি, কিন্তু গেট বন্ধ দেখছি, ভেতরে ঢোকা যাবে কি না এখনো বলতে পারছি না আপনাদের। দেখুন, চাবি দেওয়া থাকলেও বাড়িটা আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই সেই বাড়ি, সিনেমার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন কিনা কমেন্ট করে জানান। এই বাড়িতে দাদার কীর্তি সিনেমার অধিকাংশ দৃশ্য শ্যুট করা হয়েছিল। আমি তো মিল খুঁজে পাচ্ছি, আপনারা মিল খুঁজে পাচ্ছেন কিনা জানান। এই মুহূর্তে বাড়িটির অবস্থা দেখুন। সন্ধে হতে এসেছে, ঠিক সন্ধ্যের মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু দুর্ভাগ্যবশত তালা দেওয়া, ভেতরে যেতে পারছি না। শুধুমাত্র এই এসপি সিং হাউস নয়, এই রকম বাড়ি আপনি শিমুলতলায় একাধিক পাবেন, আপনি দেখে শেষ করে উঠতে পারবেন না। তাই আমাদের মতে শিমুলতলা একবার নয়, বারবার আসতে হবে। ওই যে বললাম, পলাশের জন্য একবার মার্চ এন্ডে আসতে হবে, আবার জানুয়ারির প্রথমের দিকে কিন্তু শিমুলতলার আবহাওয়া সম্পূর্ণ অন্যরকম থাকে, তখনের ওয়েদার একরকম। আর এই ফেব্রুয়ারি এন্ডে মার্চের প্রথমে তখন তো আমরা ঘুরে বেড়াচ্ছি, এখন মনোরম ওয়েদার। তো ঠিক আছে, শিমুলতলা থেকে আপাতত আপনাদেরকে বিদায় জানাচ্ছি। আবারও পরবর্তীকালে অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে আমরা আসতে থাকবো। তার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আর হ্যাঁ, লাইক করছেন কিন্তু অবশ্যই। আর আপনারা দেখুন, লাইক করুন, আমাদেরকে উৎসাহকে আরও বাড়িয়ে তুলুন। শিমুলতলার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান আমাদের। একদম। আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই।